হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু স্টাডি ফর টুডে। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রেজ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফ্রেজের 5টি নিয়ম নিয়ে। এ পর্বেও আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে আরও 5টি নিয়ম থাকছে। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা যে ফ্রেজটি নিয়ে কথা বলবো সেই ফ্রেজটি হচ্ছে একটি সুপরিচিত ফ্রেজ, উড ইউ মাইন্ড। তোমরা জানো উড ইউ মাইন্ড ফ্রেজটি একটি পরিচিত ফ্রেজ। এই ফ্রেজটির অর্থ হলো আপনি কিছু মনে করবেন কি, কিংবা মন্দ হতো না, এরকম বাংলা অর্থ প্রকাশ করে। সাধারণত আমরা উড ইউ মাইন্ড ফ্রেজটি অধিকতর বিনয়ের সাথে যখন কাউকে কোনো কিছু অনুরোধ করি সেক্ষেত্রে উড ইউ মাইন্ড ফ্রেজটি আমরা ব্যবহার করে থাকি। উড ইউ মাইন্ড ফ্রেজটির গঠন হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তো উদাহরণের মাধ্যমে আমরা একটু বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ ট্রি। উড ইউ মাইন্ডের পর আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আইএনজি যুক্ত হওয়ার একমাত্র কারণ এখানে টেক ওয়ার্ডটার পূর্বেই একটা ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড থাকলে এরপরে যে ভার্ব আসবে অবশ্যই সেটা আইএনজি যুক্ত হবে, এটা মনে রাখবে। তাহলে এটার অর্থটা কি দাঁড়ায়? উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ ট্রি, এক কাপ চা হলে মন্দ হতো না। এ পর্যায়ে আমরা যে ফ্রেজটি নিয়ে কথা বলবো সে ফ্রেজটি হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। তোমরা জানো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম ফ্রেজটির দুইটি ব্যবহার রয়েছে সচরাচরভাবে। প্রথম ব্যবহারটি হলো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম টু। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে অবশ্যই বারফের বেস ফর্ম বসবে, অর্থাৎ বি1 বসবে। যেমন ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু ডু, ইট ইজ টাইম টু ইট। এভাবে করে আমরা দেখতে পাই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি টু থাকে অবশ্যই বি2 বসবে। এরপরে দ্বিতীয় গঠনটি হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এরপরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরবর্তী ভার্বটি হবে বি2, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তোমরা সবসময় মনে রাখবে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম থাকলে এরপর যদি টু থাকে, সরাসরি যদি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি টু থাকে তাহলে এরপরে বি1 বসাতে হবে আমাদের। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এর পরবর্তী ভার্বটি ফার্স্ট ফর্ম হিসেবে আকারে বসাতে হবে। তো আমরা বিষয়টা উদাহরণের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের বাংলা অর্থটা একটু জেনে নিই। তোমরা জানো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এই ফ্রেজটির অর্থ হলো এখনই সময় কিংবা এখনই উপযুক্ত সময়। আমরা সচরাচরভাবে কোনো কিছু তাৎক্ষণিকভাবে আমাদের যখন কোনো কিছু তাৎক্ষণিকভাবে প্রয়োজন হয় সেই প্রয়োজনটা বোঝাতে আমরা ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম ফ্রেজটি ব্যবহার করে থাকি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই। যেমন ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম উই চেঞ্জ ইট। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট হচ্ছে উইয়ের পরে আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চেঞ্জ ভার্বটার সাথে শেষে ইডি দেখা যাচ্ছে, অর্থাৎ এটা ফার্স্ট ফর্ম আকারে বসেছে। তো আমাদের এখানে মনে রাখার একটা বিষয় সেটা হচ্ছে কি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে এর পরবর্তী ভার্বটা অবশ্যই সাবজেক্টের পরবর্তী ভার্বটা বি2 হবে। এখন আমরা যে ফ্রেজটি নিয়ে কথা বলবো সে ফ্রেজটি হচ্ছে অ্যাজ ইফ। তোমরা জানো অ্যাজ ইফ ফ্রেজটির অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে যেন। সচরাচরভাবে অ্যাজ ইফ ফ্রেজটি আনরিয়াল ফার্স্টকে শো করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা স্ট্রাকচার এবং উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাজ ইফ ফ্রেজের গঠন হচ্ছে ফার্স্ট ক্লোজ প্লাস অ্যাজ ইফ প্লাস আনরিয়াল ফার্স্ট। এখানে আনরিয়াল ফার্স্ট বলতে বোঝাচ্ছি আনরিয়াল ফার্স্টের মধ্যে কী কী থাকবে আমি তোমাদেরকে একটু বলি। আনরিয়াল ফার্স্টের মধ্যে এখানে প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর যে সাবজেক্ট আসুক না কেন এরপরে পরবর্তী যে ভার্বটা আসবে সেটা হচ্ছে অয়ার। সবসময় সাবজেক্টের সাথে অয়ার বসবে। এখানে যদি অয়ারটা যদি সাবজেক্ট অনুযায়ী ম্যাচও না করে তাহলে আমাদেরকে সবসময়, যেহেতু আনরিয়াল ফার্স্টকে শুরু করতেছে সেহেতু আমাদেরকে এখানে সবসময় অয়ার বসাতে হবে। যাই হোক, আমরা বিষয়টা উদাহরণের মাধ্যমে একটু বুঝে নিই। যেমন হি টক্স অ্যাজ ইফ হি অয়ার এ ম্যাথ। হি টক্স, তিনি কথা বলে এমনভাবে এমন করে ভান করে যে কথা বলে যেন, অ্যাজ ইফ যেন হি অয়ার এ ম্যাথ, যেন তিনি একজন পাগল। আমরা এখানে দেখতে পাচ্ছি
মানুষটা পাগল না, তার কথা বলার ধরনের কারণে আমরা তাকে পাগল বলতেছি। অর্থাৎ সে প্রকৃত অর্থে পাগল না, তাকে পাগল ভাবা হচ্ছে। দ্যাট মিন্স রিয়েলি সে পাগল না, আনরিয়েলি তাকে মনে করা হচ্ছে, পাগল বলা হচ্ছে। সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আনরিয়েল ফার্স্টকে শু করা হচ্ছে। সেজন্য আমরা অ্যাজিভের পরে দেখতে পাচ্ছি সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়ার। এখানে যে সাবজেক্ট আমরা জানি যে হি থাকলে স্বাভাবিকভাবে হি এর সাথে ওয়াস ম্যাচ করে আমরা ভার্ব হিসেবে ওয়াসটাই বসিয়ে থাকি, কিন্তু এখানে ওয়ার কেন হলো? তোমরা একটা কথা মনে রাখবে, সবসময় অ্যাজিভ যুক্ত যে সেন্টেন্সগুলো থাকে এবং ওই সেন্টেন্সের দুইটা ক্লোজের মধ্যে সম্পর্কটা যদি হয়, একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজ যখন আনরিয়েল ফার্স্টকে শু করার জন্য যখন সম্পর্কটা তৈরি করে, তখন সেক্ষেত্রে সাবজেক্টের পর অ্যাজিভের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পর সবসময় আমাদেরকে কী বসাতে হবে? ওয়ার বসাতে হবে। ওয়ারের পরে আমরা মানে যেটা মানে আমাদেরকে যেটা ভাবা হচ্ছে সেই ভাবনার বিষয়টা সেখানে বসবে। যেমন এখানে পাগল ভাবা হচ্ছে ম্যাড, সেই বিষয়টা এখানে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। বস্তুতপক্ষে সে পাগল না, কিন্তু তাকে তার কথা বলার ধরনের কারণে পাগল মনে করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাজিভ অথবা অ্যাজ দো এই ফ্রেজটির অর্থ হচ্ছে যেন। এই ফ্রেজটি সচরাচরভাবে আনরিয়েল পাস্টকে শু করার জন্য। এরপর আমরা যে ফ্রেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট। তোমরা জানো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এই ফ্রেজটির অর্থ হচ্ছে যাতে। সচরাচরভাবে এই ফ্রেজটি দুইটি ক্লোজকে কানেক্টেড করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সো দ্যাটের পূর্বে যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি, তাহলে সো দ্যাটের পরে সাবজেক্টের পর আমরা ক্যান, মে প্লাস বি1 বসাতে হবে। বি1 মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আর সো দ্যাটের পূর্বে যদি আমরা পাস্ট ফর্ম দেখি, তাহলে আমাদের সাবজেক্টের পর ক্যানের পরিবর্তে আমাদেরকে কুড বসাতে হবে, মেয়ের পরিবর্তে মাইট বসাতে হবে। এরপর ভার্বের বেস ফর্ম ঠিক থাকবে। তো আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লোজ প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মে অর ক্যান প্লাস বি1। ফর এক্সাম্পল, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি সো দ্যাটের পূর্বে ইট আছে। ইটটা হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। ইট প্রেজেন্ট ফর্ম হওয়ার দরুন আমরা এর পরবর্তী সাবজেক্ট উই এর পর উই ক্যান লিভ অথবা উই মে লিভ ব্যবহার করতে পারি। যদি বিষয়টি যদি এমন থাকতো উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, সো দ্যাট যাতে। এর পরবর্তী যদি সাবজেক্ট যদি আমরা উই আবার বসাই উই, তাহলে এখানে আমরা কি ক্যান বসাতে পারবো? অবশ্যই না, কারণ আমরা সো দ্যাটের পূর্বে দেখতেছি ওয়েন্টটা হচ্ছে ফার্স্ট ফর্ম। সেক্ষেত্রে উই ক্যান না বসে আমাদেরকে বসাতে হবে কুড। তাহলে কি হলো? উই ওয়েন্ট দেয়ার সো দ্যাট উই কুড অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমরা বুঝতে পারলাম সো দ্যাট ফ্রেজটা ব্যবহারটা ডিপেন্ড করতেছে এর পূর্বে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরবর্তী ক্লোজের মধ্যে সাবজেক্টের পর মে, ক্যান, ভার্বের বেস ফর্ম বসবে। সো দ্যাটের পূর্বে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে আমরা সো দ্যাটের পরে সাবজেক্টের পর কুড, মাইটের পর ভার্বের বেস ফর্ম বসাতে হবে। বন্ধুরা, আমরা এই পর্যায়ে আলোচনা করব লেস্ট নামক ফ্রেজটি নিয়ে। লেস্ট ফ্রেজটির অর্থ হচ্ছে যাতে কিংবা শেষ হবার। তোমরা জানো লেস্ট ফ্রেজটি দুইটি ক্লোজ কিংবা দুইটি পূর্ণাঙ্গ সেন্টেন্সকে কানেক্টেড করে থাকে। এর গঠন হচ্ছে ফার্স্ট ক্লোজ প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বি1 মিন্স ভার্বের বেস ফর্ম। তো আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তোমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছ এক্সাম্পল হিসেবে। ওয়াক ফাস্ট প্রথম ক্লোজ, ইউ শুড মিস দ্য ট্রেন দ্বিতীয় ক্লোজ। আমরা লেস্টের পরে সবসময় দ্বিতীয় ক্লোজটার দিকে একটু লক্ষ্য করব। সাবজেক্টের পর সবসময় শুড বসে। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে এসে থাকে। লেস্টযুক্ত কোনো একটা সেন্টেন্স যদি তোমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে যদি এমসিকিউ আকারে যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই লেস্টের পরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পরবর্তী যে মডেলসটা থাকে সেটা হচ্ছে শুড। ওই শুডটা আমাদেরকে ডেফিনেটলি বসাতে হবে। যাই হোক, আমরা বুঝলাম যে মানে কি লেসযুক্ত সেন্টেন্স থাকলে সাবজেক্টের পর শুড প্লাস বি1 হয়। সুতরাং ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এই কথাটির অর্থ কি দাঁড়ায়? দ্রুত হাঁটো, শেষে আবার তুমি না ট্রেনটি মিস করে না ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা ফ্রেজ দ্বিতীয় পার্টে
গুরুত্বপূর্ণ 5টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা ধারাবাহিকভাবে অন্যান্য নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ ধরে যারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।